জাতিসংঘ কোনো কেউ কিন্তু এই শেখ হাসিনাকে আসতে বাধা দেওয়ার পক্ষে থাকবে না। এখানে সমঝোতা শব্দটা আসছে, দ্যাট মিনস ব্যাক চ্যানেলে আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্র তাকে এই আটকানোর অধিকার রাখে কেউ না। উনি সোজা সাপটা বর্ডারে আসবে, বর্ডার দিয়ে ঢুকে, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ নাই যে ওনাকে বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়ার, এটা পারবে না। উনি এমন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি, কারণ তার প্রত্যেকটা পদক্ষেপ যেদিন উনি রওনা দেবেন, যেখান থেকে দেন, পথের হাঁটা পথেও যদি রওনা দেন, তাহলে প্রত্যেকটা স্টেপ ইন্টারন্যাশনাল মনিটরিংয়ে থাকবে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো মনিটর করবে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো মনিটর করবে, জাতিসংঘ মনিটর করবে, ইউরোপিয়ান ইউনিয়ন মনিটর করবে, সবাই মনিটর করবে। কিন্তু এটা সে গোয়িং, সে জানতেন না। এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে তার সময়কার অনেক প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আছে যার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। সো এটা একটা জিনিস, ইন্টারন্যাশনাল শক্তি। আরেকটা হলো ইন্টারন্যাশনাল মিডিয়া, আরেকটা হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তো ওনার আসার ক্ষেত্রে কোনো দিক থেকে কোনো করে। শেখ হাসিনার প্রত্যাবর্তন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এমনটি রয়টার্সকে জানিয়েছেন, এবং রয়টার্সকে উদ্ধৃত করে বিশ্বের বহু সংবাদ সংস্থা এটিকে বেশ বড় করে প্রকাশ করেছে। শেখ হাসিনা বিরোধীদের দেখতে পাচ্ছি তারা বেশ আতঙ্কিত, ভীত। বাংলাদেশের কিছু মিডিয়া, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, তারা বেশ অবমাননাকর হিসেবে শেখ হাসিনাকে প্রেজেন্ট করেছেন। তার বিকৃত ছবি সেখানে প্রদর্শন হয়েছে। অপরদিকে পাবলিক প্রসিকিউটর, যেটাকে বলা হয় রাষ্ট্রের, বক্তব্য কিন্তু অনেকটা অস্পষ্ট। তারা এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ভয় পাচ্ছে। শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। চিফ প্রসিকিউটর এই কথাটি বলেছেন। তো পুরো বিষয়টি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে আপনার মতামত জানতে চাই, যে আপনি কি মনে করেন তিনি সত্যিই দেশে ফিরবেন, অর্থাৎ দেশে ফিরতে তাকে দেওয়া হবে? যে প্রথমত হলো ওনার আসার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আইন, বাংলাদেশের আইন কোনো বাধা না, উনি আসতে পারেন। অনেকে বলছেন যে তার কাছে পাসপোর্ট নেয়, তিনি আসবেন কি করে? হ্যাঁ, বাংলাদেশ পাসপোর্ট ইস্যু করলো না, তিনি আসবেন কি করে? তিনি বাংলাদেশের নাগরিক। তিনি যদি যেখানে আছেন সেখান থেকে এক্সিট নিতে পারেন, এক্সিট যদি উনি নিতে পারেন, তাহলে বাংলাদেশে আসতে ওনাকে কোনো কাগজ ছাড়াই তো ওনার বাংলাদেশে আসতে পারবেন। কোনো কাগজের দরকার নেই, কোনো কাগজের দরকার। ওনার যেই দেশটাতে আছেন সেই দেশ থেকে উনি এক্সিট নিতে পারেন। তবে উনি ওই দেশের, যেই দেশে উনি বড় অতিথি, রাষ্ট্র সরকার প্রধানের মর্যাদার অতিথি হিসাবে উনি ওখানে আছেন, তো সেই মর্যাদাপূর্ণ অতিথিকে আরেকটা রাষ্ট্র আটকাবে? তার তো কখনো আটকাবে, তার ফ্রি উইলকে কোনো আটকানো যাবে। ইন্টারন্যাশনাল আইনে ফ্রি উইলকে আটকাতে পারবে না। এক, যদি ধরেন যে ভারত নামক রাষ্ট্রটি শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল, তাকে আসতে দিতে চাইবে না, তখন ইন্টারন্যাশনাল একটা আওয়াজ উঠবে। কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে কেউ কিন্তু এই শেখ হাসিনাকে আসতে বাধা দেওয়ার পক্ষে থাকবে না। আসছেন, তারা হয়তো চাইবে না উনি ওনার নিরাপত্তার কারণে উনি যেন এইভাবে আসেন, এটা ওরা চাইবে না। কিন্তু ওনাকে বাধা দেওয়া হবে আসতে, এটা ওরা দেবে। ভারত সরকার, প্রথমত ভারত সরকার এটা করবেই না, যাকে একজন সরকার প্রধানের মর্যাদা দিয়ে তারা অতিথি হিসাবে রেখেছে, তার সাথে ভারত সরকার এই আচরণ করবে না। বাংলাদেশের আবেদন জানাইতে পারে, ভেতরে ভেতরে বলতে পারে আটকায় রাখো, আমার সাথে সম্পর্ক ভালো করার জন্য ওনাকে আটকায় রাখো, উনি আসার দরকার নেই। কারণ বাংলাদেশের ভেতরে পরিস্থিতিটা ভারত সরকার নিয়ন্ত্রণ করে না, ভারত সরকার কিছু আসে যায় না। বাংলাদেশের ভেতরে বিষয়টা ভারত সরকার কোন কিছু করবে না। এক্ষেত্রে বাংলাদেশ সরকারই একমাত্র তার জন্য বাধার কারণ হতে পারে। কেমনে বাধার কারণ হতে পারে? যেহেতু ওনার কোনো আসার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নেই, বাংলাদেশ সরকার বরং ভারত সরকারকে অনুরোধ করতে পারে, ব্যাক চ্যানেলে, গোপন চ্যানেলে সমঝোতার আলোচনা, যে বলতে পারে যে আপাতত আসতে দিও না, অনুরোধ করতে পারে। এটা কিন্তু করতে পারে বাংলাদেশ সরকার, যে ওরা এখন আসতে দিও না, আমরা পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে পারবো না, ওরা আসতে দিও না, বা ওনার নিরাপত্তা বিঘ্নিত হবে, অমুক তমুক বলতে পারে। তো সেক্ষেত্রে ভারত কি অবস্থান নেয় সেটা দরকার। কারণ উনি ভারতে আছেন, ভারত থেকে উনি ফ্রি উইলে বেরিয়ে যেতে পারবেন। এটা ওনাকে কোনো রকম আটকানো কোনো আন্তর্জাতিক আইন নেই। আর বাংলাদেশের আইন তো নাই। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে ফেরত যাব, আমারে বাংলাদেশে আটকে যেতে বাধা দিতে পারে, ওখানে গেলে আটকে দিতে পারে, ওখানে গেলে আটকে পারে। ওনার এই প্রথম ভাগটা হলো ওনার বাংলাদেশে যেতে আইনগত কোনো বাধা নেই। ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্র তাকে এই আটকানোর অধিকার রাখে না, কেউ না। প্রত্যেকে তার ফ্রি উইলটাকে
মর্যাদা দিতে হবে অ্যাকর্ডিং টু জেনেভা কনভেনশন, ওই সেই অনেক কিছু আছে, অনেক তখন আইনি অনেক আন্তর্জাতিক আইনের অনেক ব্যাখ্যা, সেগুলো কোনো দরকার নেই। সাধারণভাবে হলে ওনাকে আটকানোর কোনো স্কোপ নাই, উনি আসতে পারবেন। এখন উনি আসবেন কিভাবে সেটা হলো ওনার ব্যাপার। দুইটা বিষয় যেটা হচ্ছে যে উনি যদি সড়ক পথে আসেন তাহলে কিভাবে আসবেন, আর যদি উনি বিমান পথে আসেন তাহলে কিভাবে আসবেন। উনি বিভিন্ন পথ ব্যবহার করতে পারেন, উনি বিমান পথেও আসতে পারেন, সড়ক পথেও আসতে পারেন, কারণ পার্শ্ববর্তী দেশ, বাউন্ডারি আছে আমাদের। উনি সোজা সাপটা বর্ডারে আসবে, বর্ডার দিয়ে ঢুকে, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ নাই যে ওনাকে বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়ার, এটা পারবে না। কারণ ওনাকে তো ভারত সরকার পুশব্যাক করতেছে না, যে ওনাকে আবার ওইখান থেকে পুশব্যাক করতেছে না, বাংলাদেশ আবার পুশব্যাক করবে, এটা তো পারবে না, বাংলাদেশ পারবে না ওইখানে। এইটা উনি এমন এমন ব্যক্তিত্ব বা এমন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি, কারণ তার প্রত্যেকটা পদক্ষেপ যেদিন উনি রওনা দেবেন, যেখান থেকে দেন, পথের হাঁটা পথেও যদি রওনা দেন, তাহলে প্রত্যেকটা স্টেপ ইন্টারন্যাশনাল মনিটরিংয়ে থাকবে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো মনিটর করবে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো মনিটর করবে, জাতিসংঘ মনিটর করবে, ইউরোপিয়ান ইউনিয়ন মনিটর করবে, সবাই মনিটর করবে। কিন্তু এটা সে গোয়িং, সে জানতেন ইয়ে না, এবং ইউরোপ মানে সহ বিভিন্ন দেশে তার সময়কার অনেক প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আছে যার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। সো এটা একটা জিনিস, ইন্টারন্যাশনাল শক্তি। আরেকটা হলো ইন্টারন্যাশনাল মিডিয়া, আরেকটা হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তো ওনার আসার ক্ষেত্রে কোনো দিক থেকে কোনো ইয়ে করে, হ্যাঁ বাংলাদেশে আসলে কি হবে, এবার আসেন বাংলাদেশ পারে, বাংলাদেশের সরকার বা বাংলাদেশ কি করতে পারে ওনার এই আসার প্রেক্ষাপটটা। সেটা হলো বাংলাদেশ যেটা দুইটা জিনিস আছে, সেটা হলো ওনার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ যদি চায়, ওনার ইচ্ছা অনুযায়ী ওনাকে আদালতে যেতে দিতে পারবে যদি চায়, আর যদি না চায় বাংলাদেশ থেকে গ্রেপ্তার করেও ওনাকে আইদার কোন না কোনো কাস্টডিতে নিতে পারবে, 24 ঘন্টার জন্য 24 ঘন্টা পর্যন্ত তারা কাস্টডিতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এটা হলো হাইলি আনলাইকলি, এটা অসম্ভব ব্যাপার, বা করতে পারে, যেটা উনি কিন্তু ইন্টারভিউতে উল্লেখ করছেন, ওনাকে হয়তো গ্রেপ্তার করতে পারে, ওনাকে হত্যাও করতে পারে। তো এটা হইতে পারে, এটা এক্সট্রিম জিনিস, বাট হাইলি আনলাইকলি এরকম একজন ব্যক্তিত্বকে কাস্টডিতে নিয়ে কোনো ইয়ে করবে, এটা অসম্ভব ব্যাপার। এখন বাংলাদেশে তো অনেক কিছু, বাংলাদেশে দুইজন রাষ্ট্রপতি মেরে ফেলছে আমাদের সেনাবাহিনী। যদি সত্যি সংঘাত শুরু হয়ে যায়, যদি সত্যি সংঘাতের দিকে যায়, দ্যাট উইল বি নিয়ার ফিউচারের জন্য, সে দুই চার বছরের জন্য এন্ডলেস গেম হয়ে যাবে। তো সেই এন্ডলেস গেমে বাংলাদেশ কোন দিকে যাবে এটা। তবে হ্যাঁ, এই প্রত্যাবর্তনের মাধ্যমে যদি উনি একটা সেটেলমেন্টে নিতে পারেন যে বাংলাদেশ এখন থেকে এই নিয়মে চলবে, এইটাই নেগোসিয়েশনটা হয় যে এই নিয়মে বাংলাদেশ চলবে, বাংলাদেশের বাইরে কোনো নিয়মে চলবে না, কোনো বিপ্লব, কোনো টিপ্লব, এগুলো বাংলাদেশের আর হবে না, কোনোদিন এমনি হবে না। সো উনি যেন আরেকটা ক্যাওজের দিকে না, কারণ এবার ক্যাওজ হলে কিন্তু আপনি যেটাকে বলেন, ওরা যদি এটাকে বিপ্লব বলে, ওটা হবে প্রতি বিপ্লব, কারণ এই ক্যাওজ থামবে না আনটিল এন্ড আনলেস একটা সেটেলমেন্ট হয়, আইদার এসপার নাইলে ওসপার, যে কোনো পক্ষ জিততে হবে। আর এখানে সরকার বা বিএনপি একটা জায়গাতে আটকায় গেছে, সেটা হলো সে ঘরে বাইরে সে শত্রুর মুখোমুখি হতে হবে। ঘরে বাইরে বলতে তার ঘরে আছে জামাত, ঘরে আছে এনসিপি মানে পার্লামেন্টের ভিতরে, আর বাইরে হলো আওয়ামী লীগ। এনসিপি জামাত তাকে প্রেশার করবে, মানে শেখ হাসিনার উপরে ফাঁসির দণ্ড দাও, এনসিপি জামাত তাকে প্রেশার করবে, এইটা করো ওইটা করো, এটা না করলে তোমার প্রতি সমর্থন প্রত্যাহার করে, তোমার রাষ্ট্রের সমর্থন করে, তোমার মারলে আমরা ধরবো না। আর আওয়ামী লীগ তো তখন মারতে থাকবে। আওয়ামী লীগ তো প্রথমে এনসিপি জামাতকে মারছো, তারা কিন্তু উগ্র হয়ে কিন্তু সরকারের উপরে চাপ প্রয়োগ করবে যে দমন পীড়নে যাও, তাই তো। সো একটা বড় ধরনের হজবরল বাংলাদেশের মধ্যে একটা হবে। তবে এই সংঘাতটা একমাত্র হতে পারে, সংঘাতটার দিকে না যেতে পারে যে একটা সেটেলমেন্টে যাওয়া, শেখ হাসিনার সাথে আলোচনা করেই সেটেলমেন্টে যাওয়া, যে ওকে আমাদের দেশটা এখন থেকে এইভাবে চলবে। সাইফুল রহমান ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনের আগেই জুলাই সন্ত্রাসীদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ওরা পালায় তো অলরেডি অনেকেই চলে গেছে, কিন্তু আপনার মনে হয় যে তারেক রহমানের কথা কাউকে ভিসা দিবে? ইউনূসের কথাই তো দিবে না এখন, কারণ যেই দেশের যে জঙ্গিপনায়, এদেরকে তো তারা জঙ্গি হিসাবেই এখন দেখতেছে। খেয়াল করে দেখেন, জাসদের ওখানে ওদেরকে বিপ্লবী হিসাবে দেখছে, যে বিপ্লবীরা এই দেশে জায়গা পাইতেছে না, ঠিক আছে বাবা আইসে এখানে থাকো, আমাদের এখানে গেঞ্জাম করো না। আবার সরকার থেকে বলা হচ্ছে আচ্ছা ভাই ভিসা টিসা দিয়ে দেন, নিয়ে চলে গেছে। সেই স্বর্ণযুগ না। অন্যদিকে তাদের পিতা ছিল সরাসরি পিতা, অ্যারেস্ট হলে বলতো বঙ্গবন্ধুর নাম বলতো, অ্যারেস্ট হলে বঙ্গবন্ধুর নাম বলে ছড়ে আসতে পারতো। তাদের একজন পিতাও ছিল বঙ্গবন্ধুর সময়, আর জিয়াউর রহমানের সময় তাদের একজন পিতার মতো ছিল জিয়াউর রহমান। সো তারা কিন্তু পিতৃত্বের সুবিধা নিয়েছে। এখানে পিতা নাই তো, পিতা নিজেই কিন্তু নিখোঁজ।
ইউনুস নিজেই এসএসএফ এর পাহারা নিয়ে চলতে হচ্ছে, প্লাস আর কয় মাস আছে, এই কয় মাস, 5 মাস তো হয়ে গেছে, আর 7 মাস আছে, 7 মাস পরে এসএফ থাকবে না, তখন এসএফ আপনি মনে করেন যে ইউনুস আছে কই? ইউনুস কি দেশে আছে? হ্যাঁ, গুলশানে থাকে, দেশে আসা যাওয়া করে, দেশে থাকে সে, ওই তার ইউনুস সেন্টার বেস কি সব। কিন্তু কথা হচ্ছে যে এই 5 মাস পরে যখন সে এসএফ থাকবে না, তখন সে কোথায় যাবে? তখন তাদের বাবাই তো পালাইতে হবে। ওই সময় তো বাবারা পালায় না, ওই বাবারা তখন আশ্রয় দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশ্রয় দিচ্ছেন, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান আশ্রয় দিচ্ছে, ওরা আশ্রয় পেয়েছিল। ওদেরকে বিপ্লবী হিসাবে দেখতো, জাসদ করতো, সমাজতন্ত্র, বিপ্লবী কি জানো, বৈজ্ঞানিক সমাজতন্ত্র এসে, এগুলোর কারণে ওদেরকে ওই চরিত্রে মানে একজন প্রতিবাদী যুবক হিসাবে দেখছে। কিন্তু এদেরকে তো প্রতিবাদী যুবক হিসাবে সারা বিশ্ব এখন আর দেখছে না, এদেরকে তো বলছে জঙ্গি হিসাবে দেখতেছে। আপনি হান্নান মাসুদ দেখলাম যে ফেরি আটকায়া, আপনি বুঝবেন যে হাতিয়ার সেই দ্বীপের প্রায় অর্ধ মাঝ রাস্তা থেকে, মানে মাঝপথ থেকে ফেরি আটকে সে কি হিরো আসছে তাকে উঠাইতে হবে, মানে এইরকম টোকাই। এই বোঝেন, এরা আলটিমেটলি এরা কেন এগুলা করতেছে? এগুলো সব হান্নান মাসুদকে এটা সব করতে হয় যে আমি এমপি, কেন কারণ এমপি হিসেবে কেউ পাত্তা দিচ্ছে না। সে পাত্তা পাইতে চায়, এন্ড পাত্তা পাওয়ার জন্য সে কি করে, ওই BIWT এর ফেরির সারেংরে ফোন দেয়, যা তুমি এখনই ফেরত নিয়ে আসবে, অমুকরে ইয়ে করে। মানে ওরা এখন মানে তাদের কর্তৃত্ব দেখানোর যে প্র্যাকটিসটা, এটাই হলো পরাজয়ের ইয়ে। আপনি যখনই কর্তৃত্ব দেখানোর প্র্যাকটিসে আসবেন, তার কারণে আপনি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন, মানে আপনার কর্তৃত্ব কেউ শোনে না। পাকিস্তানে যারা বাংলাদেশিরা থেকে গেছিলেন, ওই সময় বাংলাদেশের মানুষের সাথে যারা গাদ্দারি করেছিলেন বা অফিসার সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পাকিস্তানে কিন্তু পালিয়ে যায়। ওদেরকে কিন্তু এখনো থার্ড ক্লাস সিটিজেন মনে করা হয়, ওদেরকে মানুষই মনে করা হয়। আপনি বাঙালি যারা আছে, আপনি তো এখানে বিহারিরা আমাদের দেশে ঘুরে ফিরে, এবং এই জঙ্গি হামলায় বিহারিরা দলে দলে জয়েন করছে, মানে একেবারে জেনেভা ক্যাম্প থেকে বাইরে কিন্তু শেখ হাসিনা বাড়ি পর্যন্ত আক্রমণের সাথে ওরা ছিল। এবং মিরপুর এলাকায় পুরা বিহারিরা, মিরপুর এলাকায় এই যে 10 নম্বরে মারামারি, আগুন লাগানো, এটার সাথে বিহারিরা ছিল। আপনি বিহারি মেয়েটার কথা মনে নাই? যে বিহারি মেয়েটা সেই যাদের হামলা জেনেভা ক্যাম্পের জন্য ওই যে ইফতার নিয়ে যাইত পাকিস্তানি অ্যাম্বাসেডারকে সাথে নিয়ে, আপনি মনে নাই? আমাদের দেশের মানুষের তারা ওইখানে নিয়ে যেত, যে এইখানে ওই আন্দোলনের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রতিদিন ইফতার খাওয়াইতে হবে। পাকিস্তানি অ্যাম্বাসেডার তার ওইখানে গেছিল। তো ওরা কিন্তু ওদের ওই জিনিস, এবং আপনার আমাদের দেশের মধ্যে এই কাজগুলো তো আপনি এই মানে কল্পনা করতে পারবেন না। এদেরকে আমরা আইডি দিয়েছি, এদেরকে আমরা অলমোস্ট ফার্স্ট ক্লাস নাগরিকের মতো করেই থাকে, বাংলাদেশে ব্যবসা করে। মিরপুরে কোথায় এই যে জামদানি পল্লী, পুরাটাই তো তাদের ইয়েতে আছে, পুরো মোহাম্মদপুরে, কাঁচা বাজারে, এখানে সেখানে সব জায়গায়, বায়তুল মোকাররমে, সব জায়গায় ওরা কিন্তু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। আর আমার এই বাঙালি ভাইদেরকে, যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে, এরা ওইখানে মানবেতর জীবনযাপন বিশ্বাস করেন। ওই ক্যাম্পের বাইরে এসে পান সুপারি বিক্রি করতে গেলেও পিটান দেয়, বেরোতে দেয় না। আর আমরা এদেরকে সারা বাংলাদেশে ঘোরার সুযোগ দিচ্ছি, তার আমরা এদেরকে আন্দোলনে জয়েন করার সুযোগ দিয়েছি, আমার দেশের ভিতরে আন্দোলনে তাদেরকে জয়েন করার সুযোগ দিয়েছে, আইডি কার্ড দেয়া, আমরা এদেরকে পাসপোর্ট দিয়ে দিচ্ছি। রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, এটা ঠিক, শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিভাবে ব্যবহার করা হলো? এই রোহিঙ্গাদেরকে তো ট্রাককে করে সেই 5 তারিখে বা 4 তারিখে ঢাকায় আনা হয়েছে, এখন তো এগুলো প্রমাণ হচ্ছে। ওরা সমস্তটা হলো আমাদের দেশ বিরোধী, যাদেরকে আপনি মানে আপনি একটা জায়গায় আপনি ইয়ে থাকেন যে বিহারিদের ঘটনা একটা, রোহিঙ্গাদের হলো তাদেরকে ব্যবহার করছে, বা তাদের ইসলামী জোশকে ব্যবহার করছে। তারাও তো ইসলামী জোশের কারণে তো ওই আরাকান রাজ্যে থাকতে পারেনি। এই তো ইসলামী জোশের কারণে মারামারি করে, বুদ্ধিস্টদের সাথে যে সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের সাথে মারামারি করে তারা থাকতে পারেনি। তারা এখানে এসে ইসলামী জোশের কারণে আন্দোলন। আর বিহারিরা কেন? তারা তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য জয়েন করছিল। আমাদের দেশের যারাই রাজাকার, আলবদরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, এই জুলাই যুদ্ধের সবগুলোর 4th ক্লাস নাগরিক বানায় দিতে হবে, প্রজন্মের পর প্রজন্ম, অ্যাটলিস্ট 2-3টা জেনারেশন করার পরে এগুলো সোজা হয়ে যাবে। রাইট। এই যে শেখ হাসিনা আসার খবর শুনে জুলাই জঙ্গিদের মধ্যে যে একটা আতঙ্ক, তাদেরকে ভবিষ্যতে কোথাও পালিয়ে গেলে আপনি কি প্রিকশন নিয়ে রাখার জন্য এই বাংলাদেশ প্রেমী যারা মানুষ আছেন তাদেরকে আপনি বলবেন? বাংলাদেশ প্রেমী মানুষ, বাঙালি, বাংলাদেশে যে পরিচয় থাকবেন, সেটা আমার সবসময় একটা অনুরোধ থাকে। আমি সবসময় বলি, আপনি তো আরো ইয়ে করে বললেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে হ্যাকলিং করতে হবে। আমি বলি না গায়ে হাত তুলবে, আমি বলি হ্যাকলিং করবে। আর কিছু না করতে পারেন, ওদেরকে একদম সরাসরি সামনে গিয়ে জিজ্ঞেস করে যে তুই আমার দেশটা কেন ধ্বংস করছো, জিজ্ঞেস করা, ঠিক কি, তাকে ধমক দেওয়া, তারা যে খারাপ কাজ করছে এটা তাদের সামনে বলা, তারা যে খারাপ কাজ করছে, তারা যে বাংলাদেশকে ধ্বংস করছে এটা তাদের সামনে বলা। এবং পারলে ওই যে ডিম থেরাপি, অমুক থেরাপি, তমুক থেরাপি, কেচাপ থেরাপি,
পারলে শুরুয়া থেরাপিও দিয়ে দেওয়া আর কি। না বাড়িতে ঝোল আর কিছু না থাকলে ঝোল মেরে দেওয়া, তো গরম ঝোল না। আর হলো আর গ্রামীণ যে ইয়েটা, এইটার ব্যাপারে সবাই সচেতন হয় এবং গ্রামীণ প্রোডাক্টগুলো বর্জন করা।